গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি এর জেল পুলিশের যে হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, তার জন্য আজ ম্যাথের ওপরে 7 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি ম্যাথের ওপর থেকে 6টা ক্লাস এবং তার পাশাপাশি আমরা কেপিএসআই এবং কেপি কনস্টেবল লেটেস্ট যে এক্সামটা হয়েছে 2023-2024-এ, সেগুলোরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে ক্লাসগুলো সেখান থেকে পরপর তোমরা দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেক দিনের মতো আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। যে অঙ্কগুলো করানো হবে ক্লাস শেষ হওয়ার পর বাড়িতে কমপক্ষে না থেকে 3 থেকে 4 বার কিন্তু প্রতিটা কোশ্চেন প্র্যাকটিস করবে, এবং তার পাশাপাশি প্রথম দিকের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলোও কিন্তু তোমরা নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তো শুরু করছি আজকে 7 নম্বর ক্লাস। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, 350 মিটার লম্বা একটা ট্রেন 54 কিলোমিটার পার ঘন্টা গতিতে 250 মিটার লম্বা একটা সেতু কতক্ষণে অতিক্রম করবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন। এখানে ট্রেনের যখনই অঙ্ক থাকবে, দুটো তিনটে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। সর্বপ্রথম হলো যে সূত্রটা বারবার পড়াই, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। কারণ প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু, ট্রেনের প্রত্যেকটা কোশ্চেন এই সূত্রের উপরেই ডিপেন্ড করে আছে। এর পাশাপাশি এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। ধরো এখানে একটা ট্রেন, এই ট্রেনটা এই দিকে যাচ্ছে, আর অপোনেন্ট দিক থেকে আরেকটা ট্রেন এই দিকে আসছে। তো ধরো এই ট্রেনটা যেটা যাচ্ছে এটা এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে আসছে, আর এটা ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে আসছে, অর্থাৎ দুটো ট্রেন কি হচ্ছে, মুখোমুখি আসছে। তখন এদের রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড সবসময় কিন্তু যোগ হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা হবে। আর যদি কোনো ট্রেন মুখোমুখি না গিয়ে একই দিকে যায়, সাপোজ ধরো এটাও যাচ্ছে, এই ট্রেনটাও এই দিকে যাচ্ছে, তো এটার এক্স কিলোমিটার পার ঘন্টা ধরলাম, এটা ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে ধরলাম, তবে একটা ট্রেনের গতিবেগ বেশি ধরে নিলাম, এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বেশি। তো এরকম যদি হয় তাহলে দ্রুত গতি সম্পন্ন যে ট্রেনটা সেটা অবভিয়াসলি স্লোয়েস্ট যে ট্রেন তাকে অতিক্রম করবে। তো তখন সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হবে, এই জিনিসগুলো মাথায় রাখবে। এগুলো কিন্তু ট্রেনের অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই জানা দরকার। তখন রিলেটিভ স্পিড হবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এটা গেল রিলেটিভ স্পিডের ক্ষেত্রে। এবার আরেকটা জিনিস ট্রেনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ট্রেন যখন কোনো একটা প্ল্যাটফর্ম, কোনো একটা ব্রিজ বা কোনো একটা লম্বা জিনিসকে অতিক্রম করবে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য, তার পাশাপাশি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, ট্রেন যদি কোনো একটা খুঁটি, কোনো একটা টেলিগ্রাফ পোস্ট, কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করে, তখন ট্রেন তার শুধু নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে। তো এখানে দেখো, এখানে বলছে 350 মিটার লম্বা একটা ট্রেন, তো ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 350 মিটার, 54 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম এই সূত্রে বসাচ্ছি। তো স্পিড কত বলে দিয়েছে? 54 কিলোমিটার পার ঘন্টা। একটু ফাঁকা রাখবে, কেন ফাঁকা রাখবে একটু পরে বলছি। এখানে বলেছে 350 মিটার লম্বা একটা ট্রেন 250 মিটার একটা লম্বা সেতুকে অতিক্রম করছে। তো কি বললাম এক্ষুনি, যখন ট্রেন কোন একটা সেতুকে অতিক্রম করবে তখন ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য, তার পাশাপাশি সেই সেতুর দৈর্ঘ্য। তো এখানে দৈর্ঘ্যগুলো যোগ করে দাও, 350 প্লাস 250 মিটার হয়ে গেল টোটাল ডিস্টেন্স। কত সময় লাগবে সেটাই আমার বার করতে হবে, অর্থাৎ টি এর ভ্যালু বার করতে হবে। এবার এখানে দেখো সমানের ডান সাইডে আমি যে 350 আর 250 যোগ করলাম, এর একক কি? এর এককটা কোশ্চেনেই ভালোভাবে দেখে নাও, এর একক হলো মিটার একক। কিন্তু এখানে যে বাম সাইডে আমি 54 লিখেছি, এর একক কি? কিলোমিটার পার ঘন্টা। তাই এটাকে আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে গেলে 5/18 গুণ করতে হবে, সেই কারণে জায়গাটা ফাঁকা রেখেছি। এমন অনেক কোশ্চেন থাকবে যেখানে তোমাদের ট্রেনের দৈর্ঘ্য কিলোমিটারে দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু গুণ করার প্রয়োজন নেই। তো সেই জন্য জায়গাটা ফাঁকা রাখতে হবে, যে পরবর্তীতে যদি 5/18 গুণ করার দরকার হয়, তো জন্য আমি গুণ করতে পারি। 18 দিয়ে কাটো, 3/18 কত হচ্ছে? 54। তো এখান থেকে সমানে লেফট হ্যান্ড সাইডে থাকছে 3 ইন্টু 5, ডান সাইডে যোগ করো। 350 আর 250 যোগ করলে হবে কত? 600 বাই কত? টি। 5 দিয়ে কাটো, 5×12 = 60, 3 দিয়ে কাটো, 3×4 = 12। তো টি এর ভ্যালু কত হচ্ছে? টি এর ভ্যালু হচ্ছে 40, 40 সেকেন্ড কিন্তু টাইম লাগবে অতিক্রম করতে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? আচ্ছা, কোশ্চেনটা ভালো কোশ্চেন।
ইম্পর্টেন্ট কোশ্চেন এসআই এক্সামের জন্য। এসআই এক্সামে এই টাইপের কোশ্চেন তোমরা পাবে। আমরা পড়ে এসেছি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। কি পড়ে এসেছি? প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তো এটাও কিন্তু মাথায় রাখবে, এটা কি প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র। কিন্তু এখানে বলেছে যে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার ঘনের গড়। তো ফার্স্টে আমরা বার করব ঘনের সমষ্টি কত। তো এখানে দেখো প্রথম, এরও একটা সূত্র আছে, প্রথম n সংখ্যক সংখ্যার ঘনের সমষ্টি। প্রথম n সংখ্যক সংখ্যার ঘনের সমষ্টি কত? ঘনের সমষ্টি হলো n এর স্কোয়ার ইন্টু n প্লাস ওয়ান এর স্কোয়ার বাই কত? বাই হলো 4। এবার এখান থেকে দেখো, এখান থেকে ফার্স্টে বার করে নাও প্রথম 10টা সংখ্যার, প্রথম 10টি সংখ্যার এই সূত্র অ্যাপ্লাই করে, সূত্রটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। প্রথম 10টা সংখ্যার ঘনের সমষ্টি কত? প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হবে n এর জায়গায় বসাও 10, তো 10 এর স্কোয়ার ইন্টু 10 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই কত? 4। তো এখান থেকে পেয়ে যাবে 10 এর স্কোয়ার মানে 10 ইন্টু 10, আর 10 আর 1 যোগ করলে 11, তো 11 এর স্কোয়ার মানে 11 ইন্টু 11 বাই কত? 4। তো এখান থেকে গুণ করে দাও, সরি এখান থেকে কাটাকুটি করে নাও, 2 দুগুণ 4, 2 2 5, আর এখান থেকে কাটো 2 2 দিয়ে কাটলে 10 কে 5। তো এখান থেকে পাচ্ছ কত? এখানে পাচ্ছ 5 5 এ 25, আর তার সাথে গুণ হবে কত? তার সাথে গুণ হবে 25 সাথে গুণ হবে 11 ইন্টু 11। আমি 11 11 121 ডাইরেক্ট লিখলাম না এই কারণে, কারণ 11 দিয়ে গুণ করা সব থেকে সুবিধা হয়। কিভাবে গুণ করবে এখানে ভালোভাবে দেখে নাও। 11 দিয়ে 25 কে গুণ করছি, ফার্স্টে এইটুকু গুণ করছি। তো এখানে দেখো 5 5 1 কে 5 বসলো, 5 আর 2 যোগ করে 7, তারপরে এখানে বসে যাবে 2, তো 275 হবে 25 দিয়ে 11 কে গুণ করলে, তার সাথে আবার 11 গুণ। তো এখানে আবার ভালোভাবে দেখে নাও কিভাবে 11 গুণ করছি। তো এখানে ফার্স্টে লাস্টে যে ইউনিট ডিজিট 5 এটা অ্যাজ ইট ইজ বসে যাবে, তারপরে 7 আর 5 এই দুটো যোগ করো, যোগ করলে 12, তো 12 2 বসলো, হাতে থাকলো 1, তারপরে 7 আর 2 যোগ করো 9, আর হাতে যে 1 ছিল 9 আর 1 যোগ করলে 10, আর হাতে থাকছে 1, তো 1 এর সঙ্গে লাস্টের যে 2 পড়ে আছে তার সাথে যোগ করতে 2 আর 1 যোগ করলে হবে 3। তো 3025 হবে কি প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। কিন্তু আমাকে বার করতে হবে কিন্তু গড়। তো প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? 3025। গড় কত হবে? গড় ভ্যালু, সংখ্যা কটা? 10টা, তো 10টা দিয়ে ভাগ করে দাও, গড় সংখ্যা পেয়ে যাবে কত পাবে? 302.5। দেখো কোন অপশন আছে? আসছে অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। একটা কথা বলে রাখি ক্লাসের শুরুতেই, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো যদি তোমাদের হেল্পফুল হয়, তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে। যেহেতু নতুন চ্যানেল সেই কারণেই বলছি, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে, এবং তার পাশাপাশি তোমার বন্ধু বান্ধব যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে এই ক্লাসের লিঙ্কগুলো তোমরা শেয়ার করতে পারো। এবার যদি তাদের ভালো লাগে ক্লাস দেখবে, না ভালো লাগলে সেটা আপ টু তাদের ব্যাপার। আরেকটা কথা, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের প্রোভাইড করা হয়। কিভাবে সেই পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে সরাসরি তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে আজকের যে ক্লাসটা দেখছো বা আগে যে ক্লাস হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ব্রজেশ তার বাড়ি থেকে তার স্বাভাবিক গতিতে বিদ্যালয়ে রওনা দিল। যদি তার গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে সে 7 মিনিট দেরিতে পৌঁছায়। তো এখানে কি বলছে? যদি তার গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে যায়, তাহলে সে কি হবে? 7 মিনিট দেরিতে পৌঁছাবে, মানে তার 7 মিনিট এক্সট্রা টাইম লাগবে, তাই +7 লিখলাম। তারপরের লাইনে বলছে যদি তার গতি 6 কিলোমিটার পার ঘন্টা হয়, অর্থাৎ গতি যদি একটু বাড়িয়ে যদি 6 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে সে 5 মিনিট আগে পৌঁছায়। তো 6 কিলোমিটার পার ঘন্টা হলে কত আগে পৌঁছায়? 5 মিনিট আগে পৌঁছায়। তো অনেকের হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে, জিনিসটা আরো ভালো ক্লিয়ার করে বোঝাচ্ছি। যদি সে স্বাভাবিক গতি বেগে যেত, তাহলে আমি এখানে ধরে নাও, এখানে আমি একটা ঘড়ি আঁকলাম, এখানে ঘড়ির এই পজিশনে কতটা বাজে? 12টা বাজে। তো ধরে নিচ্ছি
যদি তার স্বাভাবিক, এটা আমি সাপোজ ধরে নিচ্ছি, যদি সে তার স্বাভাবিক গতি বেগে যায় তাহলে আমি ধরে নিচ্ছি সে 12টার সময় পৌঁছে যাবে। কিন্তু এখানে স্বাভাবিক গতিবেগের থেকে নিশ্চয়ই কম স্পিডে যাচ্ছে, মানে 5 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, সেই কারণে তার 7 মিনিট কিন্তু দেরিতে পৌঁছাচ্ছে আরো, অর্থাৎ কি 7 মিনিট এক্সট্রা লাগছে, মানে সে পৌঁছাচ্ছে কটায়, পৌঁছাচ্ছে কিন্তু 12টা বেজে 7 মিনিটে পৌঁছাচ্ছে। আবার যদি তার গতিবেগকে একটু বাড়িয়ে নেয়, মানে 6 কিলোমিটার/ঘন্টা বেগে যদি তার গতিবেগ করে নেয়, তখন সে 5 মিনিট তাড়াতাড়ি পৌঁছায়, 5 মিনিট বলেছে আগে পৌঁছায়। তো অ্যাকচুয়াল পৌঁছানোর কথা ছিল 12টা, তো 12টা বাজার 5 মিনিট আগে পৌঁছাবে, মানে 11টা বেজে 55 মিনিটে কিন্তু সে পৌঁছে যাচ্ছে। তো এটাই কিন্তু এখানে কোশ্চেনে বলতে চাইছে। এবার এখান থেকে খেয়াল করো, এখানে একটা সূত্র লিখবো, সেখানে টাইমের ডিফারেন্স দরকার পড়বে। সেই টাইমের ডিফারেন্স বার করার জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করে, এখানে +7 আর -7 করেছি, তো 7 আর 5 বিয়োগ করে দিয়ে 2 মিনিট করে। না, এটা কিন্তু একদমই ভুল। কেন 2 মিনিট হবে না, এখানে ভালোভাবে খেয়াল করো। টাইমের ডিফারেন্স বলতে কি বলতে চাইছে, এই যে 11টা 55 যখন সে তাড়াতাড়ি পৌঁছাচ্ছে 11টা 55 পৌঁছাচ্ছে, যখন দেরিতে পৌঁছাচ্ছে 12টা 7 পৌঁছাচ্ছে, এই দুটোর টাইম গ্যাপ কত, 11টা 55 থেকে 12টা 7 পর্যন্ত টাইম গ্যাপ কত। তো 11টা 55 থেকে 12টা পর্যন্ত 5 মিনিট, আর 12টা থেকে 12টা 7 পর্যন্ত 7 মিনিট, তো 5 আর 7 যোগ করলে কত হচ্ছে, 12 মিনিট। তো টাইম ডিফারেন্স কত, টাইম ডিফারেন্স হবে 12 মিনিট। সেই কারণে বারবার বলি, যে টাইমটা এখানে দেওয়া থাকবে, অর্থাৎ এই যে 7 মিনিট আর 5 মিনিট, এই দুটোকে সিম্পলি যোগ করে দেবে, যোগ করে দিলে হয়ে যাবে, তোমরা টাইম ডিফারেন্সটা পেয়ে যাবে। তো এবার এখান থেকে দেখো, এখান থেকে সূত্রটা কি, ডিস্টেন্সের সূত্র কি, ডিস্টেন্সটাই দেখো বার করতে বলেছে, তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 আর স্পিড 2 এর অন্তরফল, ডিফারেন্স। সেই কারণে কিন্তু আমি মাইনাস দেইনি। ডিফারেন্স বলতে এই কারণে বলছি, যদি এখানে দেখো স্পিড 1 যদি আমি এটাকে ধরে নিই, স্পিড 1 যদি আমি 5 কিলোমিটার/ঘন্টা বেগে ধরি, আর স্পিড 2 যদি আমি 6 ধরি, তাহলে স্পিড 1 থেকে স্পিড 2 যদি আমি বিয়োগ বলতাম, তাহলে কি হতো, 5 - 6 -1 চলে আসতো। তো -1 কখনোই লেখা যাবে না, জাস্ট এদের অন্তর লিখতে হবে, অর্থাৎ 6 আর 5 এর অন্তরফল কত, এদের ডিফারেন্স কত, সেটা এখানে লিখতে হবে। এর সাথে গুণ হবে কি, এর সাথে গুণ হবে টাইম ডিফারেন্স, তো DIFF লিখলাম। তো সূত্রটা ভালোভাবে মুখস্থ রাখবে। এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে থাকবে, এখান থেকে কখনো স্পিডও জানতে চাইতে পারে, কখনো ডিস্টেন্সও জানতে চাইতে পারে। তো এই কোশ্চেনের এই সূত্রটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এই টাইপের কোশ্চেন দিলেই তোমাদের এই সূত্র অ্যাপ্লাই হবে। তো এখান থেকে ডিস্টেন্স বার করো, ডিস্টেন্স কি হবে, স্পিড 1 5, স্পিড 2 6 কিলোমিটার, এদের অন্তরফল কত 1, ইনটু টাইম ডিফারেন্স কত, টাইম ডিফারেন্স 12। এবার এখান থেকে কাটাকুটি করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কেন অ্যান্সার ভুল হবে, এখানে ভালোভাবে এবার খেয়াল করো। স্পিড 1 এবং স্পিড 2 এদের একক কি, অঙ্কের দিকে খেয়াল করো, অঙ্কে বলেছে কিলোমিটার/ঘন্টা, এখানেও দেখো আছে কিলোমিটার/ঘন্টা, কিন্তু তুমি যে টাইম ডিফারেন্সটা বার করেছো, টাইম ডিফারেন্সটা কি এককে আছে, মিনিট এককে আছে। তো অবভিয়াসলি এই মিনিটকে ঘন্টাতে কনভার্ট করতে হবে, ঘন্টাতে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তো এখান থেকে কাটো, এবার 5 12 কত 60, 5 দিয়ে 5 5 কেটে গেল, তাহলে ডিস্টেন্স কত হলো, বাড়ি থেকে স্কুল পর্যন্ত 6 কিলোমিটার, যেটা আছে অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা বাড়ি থেকে কিন্তু অবশ্যই 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। এ ও বি এর আয়ের অনুপাত বলে দিয়েছে কত, এ ও বি এর আয়ের অনুপাত বলে দিয়েছে 2:1। যা যা বলেছে সেটা এখানে লেখো। এখানে আয় অনুপাত বলে দিয়েছে, ব্যয়ের অনুপাত বলে দিয়েছে 5:3, সঞ্চয়ের অনুপাত বলে দিয়েছে 4:1, আর বলেছে যদি এ এবং বি মাসিক সঞ্চয় একত্রে 5,000 টাকা করে হয়, তাহলে বি এর মাসিক আয় কত, সেটা এখানে নির্ণয় করতে বলেছে। একটা জিনিস আশা করি প্রত্যেকের কাছ থেকে এই সাধারণ কনসেপ্টটা থাকবে, যে তুমি যদি কোনো একটা তুমি চাকরি পাবে, ভবিষ্যতে চাকরি পেয়ে তুমি মনে করো কিছু ইনকাম করলে, তো সেই ইনকামের থেকে কি করবে, তো সেই ইনকামের থেকে কিছু টাকা ব্যয় করবে। তো ব্যয়কে ইংলিশে কি বলা হয়, ব্যয়কে ইংলিশে বলা হয় এক্সপেন্ডিচার। এবং ব্যয় করার পরে সব টাকা নিশ্চয়ই তুমি ব্যয় করলে না, সাপোজ ধরো তুমি 100 টাকা ইনকাম করলে, 100 টাকা থেকে তুমি 70 টাকা ব্যয় করে দিলে, তাহলে বাকি যে 30 টাকাটা পড়ে থাকলো সেটা কি হলো, সেটা হলো সেভিংস হলো তোমার, সেটা কিন্তু তোমার সঞ্চয় হলো। তার মানে কি হলো সূত্র, সেভিংস প্লাস এক্সপেন্ডিচার, মানে সঞ্চয় প্লাস ব্যয়, এটাকে যোগ করলে আমরা পাবো কি ইনকাম।
এই কনসেপ্টটা কিন্তু আশা করি প্রত্যেকের মধ্যে থাকা উচিত। তো এবার এখান থেকে দেখো, এখানে এ আর বি এর রেশিও বলেছে, ফার্স্টে কি বলেছে আয়ের অনুপাত, তো ইনকামের রেশিও বলেছে। ইনকামের রেশিও কত বলেছে, ইনকামের রেশিও বলেছে 2:1। তারপরে দেখো এখানে বলেছে যে, এখানে দেখো এখানে বলেছে ব্যয়ের অনুপাত, তো ব্যয় মানে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের অনুপাত কত বলেছে, এক্সপেন্ডিচারের অনুপাত বলেছে 5:3। তারপরে দেখো এখানে সঞ্চয় অর্থাৎ সেভিংস, সেভিংস এর অনুপাত বলে দিয়েছে কত, বলেছে 4:1 সেভিংস এর অনুপাত বলে দিয়েছে, এবং বলছে এ এবং বি মাসিক একত্রে 5,000 টাকা সঞ্চয় করে। তাহলে এখান থেকে 5,000 টাকা এ আর বি মিলে যদি সঞ্চয় করে, তাহলে এখান থেকে ইজিলি পেয়ে যাবে, এখানে 4 আর 1 5, 4 আর 1 যোগ করলে 5 তো এই 5 ইউনিটের ভ্যালুই দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত টাকা সঞ্চয় করে, বলেছে 5,000 টাকা সঞ্চয় করে। একের ভ্যালু কত, একের ভ্যালু এখান থেকে পেয়ে যাবে 1,000 টাকা। চারের ভ্যালু কত, চারের ভ্যালু হলো 4,000 টাকা। অর্থাৎ এ কত টাকা সঞ্চয় করে, এ সঞ্চয় করে 4,000 টাকা, চারের ভ্যালু এখানে 4,000 পেয়েছো। আর বি সঞ্চয় করে কত, বি সঞ্চয় করে 1,000 টাকা। এবার এখান থেকে দেখো, এখান থেকে একটা সমীকরণ গঠন করছি। এখানে আমি এক্সপেন্ডিচারকে আমি যদি ধরে নিই, এ 5x টাকা ব্যয় করে আর বি 3x টাকা ব্যয় করে, তো এই যে টাকাটা ব্যয় করলো এর সাথে সঞ্চয়ের টাকাটা যদি আমি যোগ করে দিই, তাহলে বলবো এটা এ ইনকাম করে। তাহলে এ সঞ্চয় করে কত, এ সঞ্চয় করে দেখো এক্ষুনি বার করলাম 4,000 টাকা, তো এর সাথে যোগ করে দাও 4,000। বি সঞ্চয় করে কত, বি সঞ্চয় করে দেখো 1,000 টাকা, তো বি এর ব্যয়ের সাথে বি এর সঞ্চয় যোগ করে দাও, সঞ্চয় কত 1,000 টাকা। তো এটা হয়ে গেল, উপরেরটা হয়ে গেল এ এর ইনকাম, নিচেরটা হয়ে গেল কি বি এর ইনকাম, এবং সেটারই দেখো রেশিও বলা আছে কত 2:1। তো রেশিওটা এখানে ইকুয়াল টু রেশিও বসিয়ে দাও 2/1। এবার কোনাকুনি কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবে, তো এখান থেকে পাবে 1 গুণ করলে 5x প্লাস 4,000, এখান থেকে পাচ্ছ 6x প্লাস কত 2,000। এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে 6x থেকে 5x বিয়োগ হলে 1x হবে, আর 4,000 থেকে 2,000 বিয়োগ হলে হয়ে যাবে 2,000। তাহলে এবার দেখো বার করতে বলছে কি, তোমার এখানে কি জানতে চাইছে, জানতে চাইছে বি এর মাসিক আয় কত। তো বি এর মাসিক আয় এই এখান থেকেই পেয়েছো যে 3x প্লাস 1,000 টাকা হলো বি এর মাসিক আয়। তো 3x বি এর আয়, বি এর আয় কত, বি এর ইনকাম, বি এর ইনকাম কত 3x প্লাস কত 1,000 টাকা। তো এক্স এর ভ্যালু কত পেয়েছো, এক্স এর ভ্যালু 2,000, তো 3 এর সাথে 2,000 গুণ করো প্লাস কত 1,000, যোগ করলে কত হচ্ছে 3 দুগুণ 6,000, আর তার সাথে 1,000 যোগ হলে হয়ে যাবে 7,000 টাকা। অর্থাৎ বি এর ইনকাম কত, মাসিক ইনকাম 7,000 টাকা, যেটা আছে অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পুলিশ স্পেশাল ক্লাস, অর্থাৎ এখানে এই যে জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস এই সেশনের মধ্যেই কিন্তু কভার করিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেলের মিলিয়ে, দুটো ইউটিউব চ্যানেলের নাম এবং লিংক তোমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং পরবর্তীতেও বলে দেবো। তো দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেক দিন লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। একটা কথা বলবো, ক্লাসগুলো ফার্স্টে যদি নিউ স্টুডেন্ট হয়ে থাকো, ক্লাসগুলো ফার্স্টে আগে নিজেরা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসগুলোকে কন্টিনিউ করবে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস থাকছে সেই রুটিনটা প্রোভাইড করা, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছুই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ ভিডিও কল করবে না বা কেউ নর্মাল কল করবে না এই নাম্বারে। তো আমাদেরকে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম ম্যাথস বাই সন্তু স্যার। এটা একদমই আমাদের কিন্তু নতুন চ্যানেল,
তাই প্রত্যেককে বলছি যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। এই চ্যানেলের মধ্যেই কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য শুধুমাত্র ম্যাথের ক্লাস তোমরা পেয়ে যাবে, এর মধ্যে থেকে বাদ বাকি যে সমস্ত সাবজেক্ট গুলো আছে অর্থাৎ জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশ, এই ক্লাসগুলো পেয়ে যাবে আমাদের আরেকটি চ্যানেল দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই ইউটিউব চ্যানেল থেকে। তো প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে কিন্তু ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন। বলছে দুটো নল এ এবং বি একটি চৌবাচ্চা যথাক্রমে 60 মিনিট এবং 75 মিনিটে পূর্ণ করতে পারে। তৃতীয় নল সি চৌবাচ্চাটাকে কিন্তু খালি করে। বলছে এখন খালি চৌবাচ্চাটা তিনটে নল একসাথে, এখন খালি চৌবাচ্চায় তিনটে নল একসাথে খোলা হলে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হয়। তো সি নল ভর্তি চৌবাচ্চাটি কতক্ষণে খালি করতে পারবে? তো এখানে বলেছে এ নল কি করছে, এ নল কিন্তু খালি চৌবাচ্চাকে ফিল করছে, তাই এখানে প্লাস দিলাম যাতে করে পরবর্তীতে আমার অসুবিধা বুঝতে না হয় যে এ নল ফিল করছে না খালি করছে, সেই কারণে আমি এখানে প্লাস দিলাম। তো এ নল ফিল করে একা ফিল করতে পারে কত মিনিটে? 60 মিনিটে। একইভাবে বি নল একা ফিল করতে পারে কত মিনিটে? একা ফিল করতে পারে 75 মিনিটে। সি নল কি করছে? সি নল কিন্তু খালি করছে এবং এখানে বলেছে যে তিনটি নল, এই যে এখানে বলেছে তিনটি নল একসাথে খোলা থাকলে চৌবাচ্চাটা কিন্তু ভর্তি হয়, অর্থাৎ এ নল ফিল করে, বি নল ফিল করে, কিন্তু সি নল কিন্তু খালি করে, তাই সি এর আগে মাইনাস দিলাম। তো এই তিনটে নল একসাথে খোলা থাকলে আলটিমেট কি হচ্ছে? ভর্তি হচ্ছে। দেখো এখানে কোশ্চেনেই বলে দিয়েছে ভর্তি হচ্ছে, তো ভর্তি হচ্ছে বলে প্লাস দিয়েছি। তো ভর্তি করে কখন, কত সময় পরে? 50 মিনিট পরে কিন্তু ভর্তি করে। তো এখান থেকে এবার তোমরা পেয়ে যাবে এ বি আর সি এর এফিসিয়েন্সি কত সেটা এখান থেকে পেয়ে যাবে। তার আগে কি করতে হবে? এই 60, 75 আর 50, 60, 75 আর 50 এদের এলসিএম বার করো। তো 5 দিয়ে ভাগ করো প্রথমে, 5 12 60, 5 15 75, 5 10 কে 50, আবার 5 দিয়ে যাচ্ছে, এখানে 12 আসলো, 3 5 15, 5 2 10। এবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 6 2 12, এখানে 3, এখানে 1, আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3, এখানে 1। তাহলে এলসিএম কত হলো? লসাগু এলসিএম কত হচ্ছে? এলসিএম দেখো 5 × 5 × 2, নিচের দুইটা আবারও উপরে লিখছি 2 × 3। এখানে গুণ করলে গুণ করা সব থেকে সহজ উপায় দেখো বলে দিচ্ছি কিভাবে। একটা 5-এর সঙ্গে একটা 2 ধরে নেবে আর এই 5-এর সঙ্গে এই 2 ধরে নেবে, এর ফলে কি হবে? 5 2 10, তাহলে এখান থেকে হচ্ছে কত? 10 × 10 × 3। তাহলে গুণ করতে দেখো কতটা সুবিধা হয়ে গেল, হয়ে অ্যান্সার হবে কত? মানে 300। অ্যান্সার সরি, এলসিএম হবে কত? এলসিএম হবে 300। তো এলসিএম পেয়ে গেলে কত? এলসিএম পেয়ে গেলে 300। তো এটাই কি? এটাই হলো ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, তাই আমি এখানে লিখলাম টিসি মানে টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাবে, কিভাবে পাবে? 300 কে 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পাবে 5। একইভাবে 75 দিয়ে 300 কে 75 দিয়ে ভাগ করলে বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে কত? 4। আর 300 কে 50 দিয়ে ভাগ করলে এ বি আর সি একত্রে এফিসিয়েন্সি কত পাবে? একত্রে এফিসিয়েন্সি ভাবে 300 কে 50 দিয়ে ভাগ করলে কত পাবে? পাবে এখান থেকে 6। তাহলে এখানে দেখো এ এর এফিসিয়েন্সি পেয়ে গেছো 5, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছো 4, সি এর এফিসিয়েন্সি বার করা সব থেকে সহজ। তো কিভাবে বার করবে? এখানে বসিয়ে দাও, এ এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 4, সি এর এফিসিয়েন্সি ধরো x ধরে নাও। তো 5 + 4, সি খালি করছে তাই -x, তো টোটাল এফিসিয়েন্সি কত? 6। তাহলে এখান থেকে ইজিলি x এর ভ্যালু পেয়ে যাবে। তো x এর ভ্যালু কত পাচ্ছ? এখানে 5 আর 4 9, 9 থেকে 6 বাদ গেলে x এর ভ্যালু পেয়ে গেলে 3, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হলো 3। সি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে 3। এবার এখানে বলছে কি বার করতে বলেছে, কোশ্চেনটার দিকে খেয়াল করো। এখানে বার করতে বলেছে সি নলটা ভর্তি চৌবাচ্চাটাকে কতক্ষণে খালি করতে পারে। তো একটা ভর্তি চৌবাচ্চা যদি থাকে তাহলে চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি কত? 300। আর সি প্রতি মিনিটে খালি করছে কত ইউনিট? 3 ইউনিট করে। তাহলে কত সময় টাইম লাগবে? ইজিলি পেয়ে যাবে। তো সি এর টাইম লাগবে কি? টোটাল ক্যাপাসিটি, ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি থেকে টোটাল ক্যাপাসিটিকে
সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও। তো ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি 300, আর সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি 3 ইউনিট, তো 3 দিয়ে ভাগ করে দাও, টাইম পেয়ে যাবে কত? 100 মিনিট। অর্থাৎ 100 মিনিট কিন্তু টাইম লাগবে, 100 মিনিট টাইম লাগবে, যেটা আছে অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। 0.08 এবং 0.18 সমানুপাত জ্ঞাত করুন। তো এখানে সমানুপাতটা কি হবে? মধ্য সমানুপাত তোমাদের বার করতে হবে। তো এখানে দেখো মধ্য সমানুপাত বার করার রুলস কি? 0.08 বাই এক্স ধরে নিলে ইকুয়াল টু এক্স বাই কত হবে? এক্স বাই 0.18। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? এক্স স্কোয়ারের ভ্যালু হবে 0.08 ইন্টু 0.18। তো এখান থেকে পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে নিচে চলে আসলো 100, এখান থেকে পয়েন্ট তুলে দাও, নিচে চলে আসলো 100। স্কোয়ার যদি তুলে দাও, স্কোয়ার তুলে দিলে, স্কোয়ারটা আমি এখান থেকেই তুলে দিচ্ছি, স্কোয়ার তুলে দিলে এই দিকে হয়ে যাবে কি? এদিকে হয়ে যাবে বর্গমূল। তো এবার এখানে দেখো ওপরে আছে কি দুটো, সরি, ওপরে আছে 8 এবং 18। তো 8 আর 18 গুণ করলে কত হবে? 144 বাই নিচে কত আছে? 100 ইন্টু 100 এর বর্গমূল করতে হবে। তো 144 এর বর্গমূল কি হবে? 144 এর বর্গমূল 12 হবে। এই কারণে তোমাদেরকে বারবার বলেছি যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার থ্রুলি মুখস্থ রাখবে, যেটা এক্সাম হলে গিয়ে কাজে লাগবে। 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার মুখস্থ রাখবে, আর 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ রাখবে। এটা শুধুমাত্র পুলিশের এক্সামের ক্ষেত্রে আমি বলছি না, প্রতিটা এক্সাম যেখানে অঙ্ক থাকবে সেখানেই কিন্তু কাজে লাগবে। শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে না, যে কোনো ক্যালকুলেশন করতে, কারণ প্রত্যেকটা অঙ্কেই তোমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে কিন্তু এই স্কয়ার নাম্বার, নামতা আর কিউব নাম্বার এগুলো কিন্তু ভাইটাল রোল প্লে করবে এবং টাইম সেভ করবে তোমাকে। যদি 144 এর বর্গমূল তোমার জানা না থাকে, তো 144 এর বর্গমূল কিন্তু এইভাবে যেভাবে বর্গমূল বার করে সেইভাবে বার করতে হবে। বার করতে কমপক্ষে তোমার যদি খুব কম টাইম লাগে তো 10 থেকে 15 সেকেন্ড টাইম কিন্তু এখানেই তোমার ওয়েস্ট হবে, নষ্ট হবে। এই কারণে বারবার বলছি, স্কয়ার নাম্বার, কিউব নাম্বার এবং নামতা কিন্তু এখন থেকেই মুখস্থ করা শুরু করে দাও। তো ওপরে বর্গমূল করলে 12 চলে আসলো, আর নিচের থেকে কত থাকবে? 100, মানে দুটো 100 থেকে একটা 100 বেরোবে। তো অ্যান্সার কি হবে? 0.12, যেটা আছে অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এ 18 দিনে একটি কাজ করতে পারে এবং বি 12 দিনে ওই একই কাজ সম্পন্ন করে। তারা দুজনে একত্রে কাজ করা শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন পূর্বে বি কাজ ছেড়ে চলে যায়। কাজটি মোট কত দিনে সম্পন্ন হয়েছিল? এখানে কিছুই না, ফার্স্টে এ কত দিনে কাজ করতে পারে? একা 18 দিনে কাজ করতে পারে। বি একা কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। 18 এবং 12 এদের এলসিএম নেবে, এদের লসাগু হবে কত? লসাগু হবে 36। এটাই হবে এদের টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। এবার দেখো এর এফিসিয়েন্সি কিভাবে পাবে? এই 36 কে 18 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পাবে 2। একইভাবে বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে, 36 কে 12 দিয়ে ভাগ করলে বি এর এফিসিয়েন্সি পাবে কত? বি এর এফিসিয়েন্সি পাবে 3। তো এবার এখান থেকে খেয়াল করো, এখানে বলছে অঙ্কের দিকে চলে যাও। অঙ্কে বলছে তারা দুজনে কিন্তু একত্রে কাজ শুরু করেছে, কিন্তু কাজ শেষ হবার 3 দিন পূর্বে বি কাজ ছেড়ে চলে যায়। মানে লাস্টের যে 3 দিন, সেই লাস্ট 3 দিন, লাস্টের যে 3 দিন, এই লাস্টের 3 দিন কাজ করেছে কে? লাস্টের 3 দিন শুধুমাত্র এ একা কাজ করেছে। তাহলে এ যদি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 3 দিনে কত ইউনিট কাজ করবে? তাহলে 2 এর সাথে 3 গুণ করে দাও, তাহলে এ 6 ইউনিট কাজ করবে লাস্ট 3 দিনে। তো এই 6 ইউনিটটাকে টোটাল কাজ থেকে বিয়োগ করে দাও। টোটাল কাজ থেকে বিয়োগ করে দিলে পেয়ে যাচ্ছ 30 ইউনিট কাজ। তাহলে এই যে 30 ইউনিট কাজটা, এই 30 ইউনিট কাজটা কিন্তু এ এবং বি এরা দুজনে একত্রে মিলে কিন্তু প্রথমে করেছিল। তো এখান থেকে এ আর বি এর সেই প্রথমের যে কাজগুলো, সেই কাজটা মানে এই 30 ইউনিট কাজটা করতে সময় লাগবে কত? সময় লাগবে বাকি যে কাজটা পড়ে আছে, মানে 30 ইউনিট বাই এ আর বি এর এফিসিয়েন্সি। তো এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 3, যোগ করলে কত হয়? 5। 3 আর 2 যোগ করলে হয় 5। তো 5 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে হচ্ছে কত? 6 দিন। তো এখানে পেয়ে গেলে কত? 6 দিন। এবার অঙ্কে চলে আসো। অঙ্কে কি জানতে চাইছে? জানতে চাইছে কাজটি মোট
কত দিনে সম্পন্ন হয়েছিল। তো এখানে কিন্তু জানতে চাইনি যে আর এ এবং বি এরা দুজনে কতদিন কাজ করেছিল। যদি এটা জানতে চাইতো তখন অ্যান্সার লিখতাম 6 দিন কাজ করেছিল এরা দুজনে মিলে। কিন্তু এখানে জানতে চাইছে মোট কতদিন কাজ হয়েছে। তো মোট দিন সংখ্যা, মোট দিন সংখ্যা কতদিন, এ আর বি মিলে একত্রে মিলে 6 দিন কাজ করেছে, আর এ একা শুধু 3 দিন কাজ করেছে। তাহলে টোটাল দিন লেগেছে কতদিন, 9 দিন টাইম লেগেছে, যেটা আছে অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি ক্লাবের 30% সদস্য ইংরাজি জানে, 40% সদস্য হিন্দি জানে, 10% সদস্য উভয় ভাষাই জানে। 48 জন সদস্য ইংরাজি হিন্দি কোনো ভাষাই জানে না, তবে ক্লাবের সদস্য সংখ্যা কত? ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ভেন ডায়াগ্রাম দিয়ে করলে সহজেই তোমরা বুঝতে পারবে এবং সহজে সলভ করতে পারবে। তো এখানে দেখে নাও, এখানে ভেন ডায়াগ্রাম আঁকছি। তো এই যে বাম সাইডে যেটা এঁকেছি এটাকে ধরে নাও এটা ইংলিশ, এটা হলো ইংলিশ জানে। আর ডান সাইডের যে ছবিটা এঁকেছি, যে গোলটা এঁকেছি, এটা ধরে নাও এরা হিন্দি জানে, এরা হিন্দি ভাষা জানে। তো এখানে দেখো কোশ্চেনে কি বলেছে, 30% সদস্য কি জানে, ইংরেজি জানে। তো 30% সদস্য কিন্তু ইংরাজি জানে, তো ইংরাজি এখানে লিখলাম কত, 30%। আর হিন্দি জানে কত বলেছে, হিন্দি জানে বলেছে 40%। আর বলেছে 10% উভয় ভাষা জানে, তো উভয়ের যে কমন জায়গা সেখানে লিখে দিলাম 10%। এবার যদি আমি বলি শুধুমাত্র ইংরাজি জানে, তাহলে শুধুমাত্র ইংরাজি জানে বলতে এই এরিয়াটা হলো শুধুমাত্র ইংরাজি জানে তাদের জায়গা। তো শুধুমাত্র ইংরেজি জানে কতটা, তো 30% যদি টোটাল ইংরাজি জানে তার থেকে 10% উভয় ভাষা জানে, তো এই দুটো বিয়োগ করলে পেয়ে যাবে শুধুমাত্র ইংরাজি জানে 20%। একইভাবে এই এরিয়াটা হলো শুধুমাত্র তারা হিন্দি জানে, তারা কিন্তু ইংরাজি জানে না। তো শুধুমাত্র হিন্দি জানে তার পার্সেন্টেজ কত, 40-এর থেকে এই উভয় ভাষা জানে এটা বিয়োগ করে দাও, তো পেয়ে যাবে শুধুমাত্র হিন্দি জানে কত পার্সেন্ট, 30%। তাহলে এবার এখান থেকে পেয়ে যাবে কোনো না কোনো ভাষা জানে, মানে হিন্দি জানুক বা উভয় ভাষা জানুক বা এখানে ইংলিশ জানুক, কোনো না কোনো ভাষা জানে। মোট ভাষা জানে সেই লোকের সংখ্যা কত, তো 30%, তার সাথে যোগ করো 10% এবং 20%। তো এরা কিন্তু যে কোনো একটা ভাষা, কমপক্ষে একটা ভাষা কিন্তু এরা জানে। তো এদের সংখ্যা কত, এদের পার্সেন্টেজ কত, এদের পার্সেন্টেজ হলো 30 আর 10 যোগ করলে 40 আর 20 যোগ করলে হবে 60। তো 60% কিন্তু কোনো না কোনো ভাষা জানে। তো 100% লোকের থেকে 60%টাকে বিয়োগ করে দাও। তার অর্থ কি, তার অর্থ হলো এই যে 40% এরা কিন্তু কোনো ভাষা জানে না, কোনো ভাষা জানে না। তাহলে কোনো ভাষা জানে না, লোকের সংখ্যা পেয়ে গেলে 40%, এবং লোকের সংখ্যা দেখো কোশ্চেনে বলে দিয়েছে 48 জন সদস্য ইংরাজি এবং হিন্দির কোনো ভাষাই কিন্তু তারা জানে না। অর্থাৎ এখান থেকে পেয়ে গেলে তুমি, এখান থেকে পেয়ে গেলে 40% এর ভ্যালু পেয়ে গেলে। তো 40% এর ভ্যালু দেখো কোশ্চেনেই বলা আছে কত, 48। টোটাল লোক সংখ্যা কত, টোটাল লোক সংখ্যায় জানতে চাইছে। তো টোটাল লোক সংখ্যা 100%, তো একের ভ্যালু হবে 48/40, আর 100% এর ভ্যালু হবে কত, এর সাথে 100 গুণ, অর্থাৎ 48/40 ইন্টু কত, ইন্টু হবে 100। তো এখান থেকে কাটলে এখানে হবে 2, মানে 5 দিয়ে কাটলে সরি 20 দিয়ে কাটলে 20 দুগুণ 40, আর 20 দিয়ে কাটলে 5 20 100, আর 2 দিয়ে কাটলে এখান থেকে হবে কত, 24 2 48। তো 5 24 কত, 5 24 হবে 120। তো ক্লাবের সদস্য সংখ্যা কত, 120 জন। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 20 কিলোমিটার দূরত্ব যায়, স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব, মানে একই দূরত্ব বলতে কি ওই 20 কিলোমিটার দূরত্বের কথাই বলছে, ওই একই দূরত্ব অতিক্রম করে কত ঘন্টায়, 5 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ কত? তো ইজি কোশ্চেন। এখানে দেখে নাও, আমি যদি ধরে নিই নৌকার বেগ, এখান থেকে ধরছি স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ আমি ধরছি x কিলোমিটার পার ঘন্টা। আর স্থির আর স্রোতের বেগ, স্রোতের বেগ কত, স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি y কিলোমিটার পার ঘন্টা। এবার এখান থেকে
অনুকূলের স্পিড কত? আশা করি তোমরা প্রত্যেকেই জানো, এর আগে অনেক ক্লাসে কিন্তু করানো হয়েছে। তো অনুকূলের স্পিড কত হবে? নৌকার বেগের সাথে স্রোতের বেগ কিন্তু যোগ হবে x+y কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলের ক্ষেত্রে কি হয়? প্রতিকূলের ক্ষেত্রে কিছুই না, নৌকার বেগের থেকে প্রতিকূলের স্পিড, নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায়। তো সেটা হবে প্রতিকূলের স্পিড x-y কিলোমিটার পার ঘন্টা। আশা করি এইটুকু প্রত্যেকে জানো। এরপরে এখান থেকে দেখো, এখানে বলে দিয়েছে যে অনুকূলে 2 ঘন্টায় যায় কত কিলোমিটার? 2 ঘন্টায় যায় 20 কিলোমিটার। অর্থাৎ সেই একটাই সূত্র, সেই সূত্রটা কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখান থেকে তুমি অনুকূলের স্পিড পেয়ে যাবে। তো অনুকূলের স্পিড কত? এখানে অনুকূলের স্পিড সমান টোটাল ডিস্টেন্স যাচ্ছে 20 কিলোমিটার, কত সময় যাচ্ছে? টাইম হচ্ছে 2 ঘন্টা। তো স্পিড পেয়ে গেলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, 2 দিয়ে কাটো, অর্থাৎ 10 কিলোমিটার পার ঘন্টা হলো অনুকূলের স্পিড। এবার এখান থেকে প্রতিকূলের স্পিড বার করো। প্রতিকূলের স্পিড কত? প্রতিকূলে বলেছে দেখো ওই একই দূরত্ব, মানে ওই 20 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে কত? অতিক্রম করছে 5 ঘন্টায়। তো 5 ঘন্টা দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে কত? 4। তো 4 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে প্রতিকূলের স্পিড। তো অনুকূলের স্পিড এবং প্রতিকূলের স্পিড এখান থেকে পেয়ে গেছে, দুটোকে সমান করে দাও, অর্থাৎ অনুকূলের স্পিড x+y এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 10 কিলোমিটার। আর x-y এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 4 কিলোমিটার। এবার এখান থেকে কি বার করতে বলছে? বলছে নৌকার গতিবেগ কত? তো নৌকার গতিবেগ আমি ধরেছিলাম কি? নৌকার গতিবেগ আমি ধরেছিলাম x কিলোমিটার পার ঘন্টা। তো এখানে দেখতে পাচ্ছ ওপরের সমীকরণ নিচের সমীকরণ দুটোতেই কিন্তু x এখানে পজিটিভ আছে, এবং তোমাদেরকে বলেছিলাম যখনই তোমাদের সামনে এই রকম টাইপের সমীকরণ থাকবে x+y সমান কিছু একটা ভ্যালু, x-y সমান কিছু একটা ভ্যালু, এবার x আর y এর জায়গায় অন্য কোনো ভ্যারিয়েবলও থাকতে পারে। তো যখনই এরকম থাকবে পজিটিভ যেটা আছে, তো এখানে দেখতে পাচ্ছ উপরেরটাও x পজিটিভ, নিচেরটাওতেও কিন্তু x পজিটিভ। তো সেটার ভ্যালু বার করতে গেলে সংখ্যা দুটোকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও। তো এখান থেকে পেয়ে যাবে নৌকার বেগ। তো 10 আর 4 যোগ করলে 14/2, কাটাকুটি করলে হবে কত? 7। তো 7 কিলোমিটার পার ঘন্টা হলো নৌকার গতিবেগ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। কোনো আসল 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে এত টাকা হয়। কোন আসল 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে এত টাকা হয়? আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের পুলিশের ক্লাসে কিন্তু পিএসসির যে অঙ্কর ক্লাসগুলো চলে সেই লিঙ্কগুলো কিন্তু প্রোভাইড করা হয়। তোমাদের মধ্যে কে কতটা সেই ক্লাসগুলো দেখো সেটা বলতে পারছি না, কিন্তু সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু করানো হয়ে গেছে, এবং সেখানে তোমাদের পিএসসির ক্লাসে প্রায় 30টার বেশি কিন্তু ক্লাস অলরেডি হয়ে গেছে। তো প্রত্যেককে বলছি ওই ক্লাসগুলোতে যে অঙ্কগুলো করানো হয়েছে সেগুলোও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, তার ফলে কি তোমাদের প্র্যাকটিস লেভেলটা অনেকটা হাই হয়ে যাবে। তো যাই হোক, এখানে চলে আসো 10 নম্বর কোশ্চেনে। এখানে বলেছে যে 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদ আসলে কত হচ্ছে? 270.40 টাকা, 270.40 টাকা হচ্ছে। তো এখান থেকে চক্রবৃদ্ধি সুদ, টোটাল চক্রবৃদ্ধি সুদ এর রেট অফ ইন্টারেস্ট কত সেটা এখান থেকে বার করে নাও। তো বার করার একটাই সেই কনসেপ্ট, সেটা কি? সাকসেসিভ কনসেপ্ট। সাকসেসিভ কনসেপ্টটা কি? সাকসেসিভ কনসেপ্ট হলো x+y। ভালোভাবে খেয়াল করবে, আমি যে সূত্রটা লেখাই সেটা কি? x+y। x এর আগেও কিছু একটা এখানে সাইন আছে, ধরে নিচ্ছি প্লাস, এখানে আছে মাইনাস। এবার এখানে y এর পরে যে সাইনটা বসাবো সেটা কিন্তু এই সাইন এবং এই সাইনের গুণফল। তো প্লাস প্লাসের গুণফল কি হয়? প্লাস। যদি কখনো ধরো এখানে মাইনাস আছে, তো মাইনাস প্লাসে গুণ হবে কি? মাইনাস। তো এখানে বসাবো কিন্তু মাইনাস, এটা কিন্তু খেয়াল রাখবে। তো আমি যখন সূত্র লেখাই এইভাবে লেখাই x+y+xy/100, যাতে করে মুখস্থ রাখতে সুবিধা হয়। তবে এই যে সাইনটা যেটাকে আমি গোল দিয়ে মার্কিং করছি, এটা কিন্তু আগের দুটো সাইনের গুণফলের উপরে ভ্যারি করবে। তো সাকসেসিভের সূত্রে এখানে বসালে আমি এখান থেকে পাবো টোটাল সুদের হার, টোটাল রেট অফ ইন্টারেস্ট। তো টোটাল সুদের হার 2 বছরের সুদের হার কত? 4% করে প্রত্যেক বছর। তো 4 + 4 × 4 × 4/100। তো এখান থেকে 4 আর 4 যোগ করলে 8, আর এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 16/100। তো 16/100 না লিখে এটাকে আমি লিখছি 0.16, যোগ করলে কত হবে?
যোগ করলে এখান থেকে পাবে 8.16%। তো 8.16% হবে টোটাল সুদের হার। তো এখানে দেখো টোটাল সুদের হার কত পেলাম, 8.816%। আসল কত, আসল হলো 100। তো আসলের সাথে আমি যদি 8.16% এখানে যোগ করে দিই তাহলে কত হচ্ছে 108.16%। তো এটাই কি, এটাই হলো 2 বছর পরে সুদে আসলে টাকা। তো 108.16% এর ভ্যালুই দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত, 270.40 টাকা। তো এখানে বসিয়ে দাও যে 108.16% এর ভ্যালু কত, ভ্যালু কোশ্চেনে বলা আছে 270.40 টাকা। কি জানতে চাইছে, আসল কত। তো আসল আমি ধরে নিয়েছিলাম কি, এই দেখো 100টাই আমি কিন্তু আসল ধরে নিয়েছিলাম, আসল 100 টাকা। তো 100% ভ্যালু এখানে বার করতে হবে। তো 1% এর ভ্যালু হবে কত, 1% এর ভ্যালু হবে 270.40 বাই হবে 108.16। আর 100% এর ভ্যালু হবে এখানে একটু সরিয়ে লিখছি 270.40 বাই কত 108.16 এখানে হবে 100 গুণ। এখান থেকে দশমিক, এখান থেকে দশমিক কেটে গেল। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে কাটলে এখান থেকে ফার্স্টে তোমরা এখান থেকে 4 দিয়ে ভাগ করে দেখো, 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে যাচ্ছে কিনা, 4 2 8, 4 2 8, 2 থাকছে আর 4 সাথে কত 28, 0 চলে আসলো কারণ 1 দিয়ে যাচ্ছে না, 4 কত 16। আচ্ছা 4 দিয়ে ভাগ করলে আমি 2704 পেয়ে যাচ্ছি। তার মানে আমি আচ্ছা এখান থেকে লেখো 2704। 4 দিয়ে উপরটাকেও কাটো, উপরটাকে কাটলে হবে কত 4 ছক 24, 3 থাকছে 4 সাথে 28, 2 থাকছে 4 6 24, 0। তো এবার এখানে এটাকে এখানে উপরে হয়ে গেল কত, উপরে হয়ে গেল এখান থেকে। আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখো, কাটাকুটি সব থেকে সোজা হবে। এখানে যখন 4 দিয়ে এটাকে কাটলে তো এটা হলো, তো 4 দিয়ে এই 100টাকে কেটে নাও, 4 দিয়ে 100টাকে কাটলে হচ্ছে 25। এবার এটা দিয়ে এটাকে কাটো, সিম্পলি কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 10। তো অ্যান্সার আসছে কত, অ্যান্সার আসছে 250 টাকা। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একজন দোকানদার 12 টাকা কেজি দরের চিনি সাথে 7 টাকা কেজি দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত মূল্য 8 টাকা পার কেজি হবে। তো এখানে দেখো, এখানে একবারও বলিনি কিন্তু 8 টাকা পার কেজি দরে বিক্রি করছে, এখানে বলেছে মেশানোর পরে হচ্ছে মিশ্রিত মূল্য 8 টাকা পার কেজি। তো এখানে প্রত্যেকটাই কস্ট প্রাইস। তো এখানে আমি অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করব। 12 টাকা কেজি দরের চাল, 7 টাকা কেজি দরের চাল আর মিশ্রিত চালের মূল্য 8 টাকা কেজি দর। আর অ্যালিগেশনের একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এই মিডিলে যে সংখ্যাটা লিখলাম, এই মিডিলের সংখ্যা ওপরের যে দুটো সংখ্যা আছে তার মধ্যে একটা সংখ্যার থেকে 8 বড় হবে, আর একটা সংখ্যার থেকে 8 কিন্তু ছোট হবে। অর্থাৎ 7-এর থেকে 8 বড়, 12-র থেকে কিন্তু 8 ছোট। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, তাহলে কিন্তু অ্যালিগেশনে কখনো ভুল হবে না। এবার এখানে 12 থেকে 8 বিয়োগ করে এই কোনাকুনি লেখো, কত হবে 4। আর 8 থেকে 7 বিয়োগ করে এই কোনাকুনি লেখো, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 1। তো রেশিও পেয়ে গেলে 1:4। তো 1:4 অনুপাতে মেশাতে হবে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে এখানে বলছে যে পরিতোষ 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর মাধব 75,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করে। 6 মাস পরে শানু এত টাকা দিয়ে ব্যবসায় অংশগ্রহণ করে। তো 2 বছর পর পরিতোষ মাধব শানুর লভ্যাংশের অনুপাত কত সেটা এখানে বার করতে বলেছে। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করে, এখানে বলেছে যে 50,000 টাকা দিয়ে পরিতোষ ব্যবসা শুরু করছে। তো পরিতোষের জন্য আমি এখানে লিখলাম পি। তারপর এখানে আছে পরবর্তী ব্যক্তি মাধব, মাধবের জন্য এখানে লিখলাম এম। তার পরবর্তী ব্যক্তি এখানে আছে শানু, শানুর জন্য আমি এখানে লিখলাম এস। পরিতোষ কত টাকা দিয়ে ব্যবসা করছে, 50,000 টাকা দিয়ে পরিতোষ ব্যবসা করছে।
এবং সে ব্যবসা শুরু করেছে এবং সে কিন্তু টাকাটা তুলেনি। কত বছরের জন্য ইনভেস্ট করতে বলেছে? 2 বছরের জন্য ইনভেস্ট করতে বলেছে। তো এই ক্ষেত্রে 2 বছরটাকে তুমি যদি মাসে কনভার্ট করে নাও, তো 2 বছর সমান কত মাস? 2 বছর সমান হলো 24 মান্থ, 24 মান্থ। তো 24 মাস পরিতোষ কিন্তু এই 50,000 টাকাটাকে ইনভেস্ট করেছে। মাধবের ক্ষেত্রে দেখো, মাধব কি করছে? মাধব 75,000 টাকা ইনভেস্ট করছে। মাধবের জায়গায় লিখে নাও 75,000 টাকা। এবং 75,000 টাকা কবে সে ইনভেস্ট করছে? বলছে দেখো, পরিতোষ ইনভেস্ট করার 6 মাস পরে। তো পরিতোষ ইনভেস্ট করেছিল, পরিতোষ কত দিনের জন্য ইনভেস্ট করেছিল? 24 মাসের জন্য। তো 24 মাস থেকে তুমি যদি 6 মাস বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত? 18 মাস। তো 18 মাসের জন্য ইনভেস্ট করেছে কে? 18 মাসের জন্য ইনভেস্ট করেছে মাধব। তারপরে চলে যাও, এখানে বলেছে আরো 6 মাস। তাহলে এখান থেকে হয়ে গেল আগের 6 মাস আর এই 6 মাস, মানে হয়ে গেল কত? 12 মাস কিন্তু অলরেডি হয়ে গেল, মানে 1 বছর হয়ে গেল। তো 1 বছর পরে আসছে কে? শানু। কত টাকা নিয়ে আসছে? 1,25,000। তো শানুর নিচে লেখো 1,25,000 টাকা। তো 1,25,000 টাকা শানু কত দিনের জন্য ইনভেস্ট করছে? অলরেডি দেখো 12 মাস হয়ে গেছে। এখানে ফার্স্টে 6 মাস পরে এসেছিল পরিতোষের, 6 মাস পরে এসেছিল মাধব, তারও 6 মাস পরে এসছে কে? শানু। মানে অলরেডি 1 বছর হয়ে গেছে। তো 2 বছর থেকে 1 বছর হয়ে গেলে পড়ে থাকে 1 বছর। 1 বছর মানে কত মাস? 12 মাস। এর সাথে গুণ করো। এই 1,25,000 টাকাটা কত দিনের জন্য ইনভেস্ট হয়েছে? ইনভেস্ট হয়েছে 12 মাসের জন্য। এবার সিম্পলি এখান থেকে কাটাকুটি করে রেশিও বার করো, রেশিওটাই বার করতে বলেছে। তো এখান থেকে দেখো, এখানে প্রত্যেকটার মধ্যে 3টে শূন্য আছে। তো এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য কেটে গেল। 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 25 দিয়ে 50, 25 দিয়ে কাটলে 3 25 75, 25 দিয়ে কাটলে 5 25 125। এরপর দেখো, এখান থেকে 6 দিয়ে যাচ্ছে, প্রত্যেকের মধ্যে 6 দিয়ে যাচ্ছে। 6 দুয়ে কত? 12, 6 3 6 18, আর 6 দিয়ে কাটলে হবে 4 6 24। এরপরে আর কোনো কমন ফ্যাক্টর থাকছে না। তো এখানে হচ্ছে 4 দুয়ে 8, এখানে হচ্ছে 3 3 9, এখানে 5 দুয়ে 10। অর্থাৎ রেশিওটা কি পেলে? 8:9:10। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোন সংখ্যার 1/5 অংশ অপর সংখ্যার 25%-এর যোগফল প্রথম সংখ্যার 40% সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তো এখানে সংখ্যা যেটা বলেছে, প্রথম সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি, প্রথম সংখ্যাকে আমি ধরে নিচ্ছি x, দ্বিতীয় সংখ্যাকে আমি ধরে নিচ্ছি কত? y। তো এখানে বলছে কোন সংখ্যার, তো আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যা x। তো এই সংখ্যার 1/5 অংশ অপর সংখ্যা বলতে দ্বিতীয় সংখ্যা, তো দ্বিতীয় সংখ্যার 25%। তো 25% বার করলাম। এদের যোগফল বলেছে প্রথম সংখ্যার 40%-এর সমান। তো প্রথম সংখ্যা x, তার 40%-এর সমান। তো এখান থেকে ইকুয়াল করে দিলাম, যেটা বললো এখান থেকে ইকুয়াল করে দিলাম। এবার এখান থেকে সমাধান করলে x:y এর রেশিও তোমরা পেয়ে যাবে। তো x গুলোকে সমানের এক সাইডে নিয়ে আসো, তার আগে এখানে কাটাকুটি করো। 20 দিয়ে কাটলে হচ্ছে কত? 20 দিয়ে কাটলে 2, এখানে 20 দিয়ে কাটলে হচ্ছে 5। তো সমানের এক সাইডে নিয়ে আসলে এখান থেকে হবে x/5 মাইনাস কত হচ্ছে? 2x/5। আর সমানের ডান সাইডে গেলে এখানেও কাটাকুটি করে নাও, 25 দিয়ে কাটলে 4 2500। তো সমানের ডান সাইডে গেলে মাইনাস y/4। তো এখান থেকে দেখো 5 লসাগু যাচ্ছে, তো x মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস y বাই কত? 4। তো এখান থেকে এখানে লিখছি, এখানে দেখো মাইনাস x/5 ইকুয়াল টু হচ্ছে মাইনাস y বাই কত? 4। তো মাইনাস মাইনাস কেটে গেল। x:y বা x/y এর রেশিও কিভাবে পাবে? x:y সমান পাবে 5:4, যেটা আছে দেখো অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 36 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত বলে দিয়েছে কত? 3:1। মিশ্রণে 15 লিটার দুধ যদি যোগ করা হয়, নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত? তো একদম ইজি কোশ্চেন, একদমই ইজি কোশ্চেন। এখানে 36 লিটার কি আছে? 36 লিটার দুধ আর জলের, 36 লিটার দুধ আর জলের কিন্তু মিশ্রণ আছে। তো দুধ আর জলের রেশিও কত বলা আছে? মিল্ক ইজ টু ওয়াটার রেশিও বলা আছে 3:1, কিন্তু মিল্ক ইজ টু ওয়াটার রেশিও বলা আছে। তাহলে
36 লিটারের মধ্যে মিল্ক কত আছে, তো 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4, এই 4 এর ভ্যালু কত, 4 এর ভ্যালু বলা আছে 36 লিটার, 4 এর ভ্যালু 36 লিটার, তো 1 এর ভ্যালু কত হবে, 1 এর ভ্যালু হবে 36 কে 4 দিয়ে ভাগ করলে 9 লিটার হবে 1 এর ভ্যালু। তো এখান থেকে জল পেয়ে গেলে কত, জল পেয়ে গেলে এখান থেকে 9 লিটার, আর এখান থেকে দুধ পেয়ে গেলে কত, এর সাথে 9 গুণ করে দাও, 3 9 কত 27 লিটার, কিন্তু 3 9 27 লিটার এখান থেকে দুধ পেয়ে গেলে। এবার এখানে দেখো 27 লিটার দুধ আর এখানে আছে 9 লিটার জল, তো মিল্ক আর ওয়াটার, মিল্ক কত, মিল্ক পেলে 27 লিটার, ওয়াটার কত, ওয়াটার হলো 9 লিটার। বলছে মিল্কের সাথে আরো 15 লিটার মিল্ক অর্থাৎ দুধ যদি যোগ করা হয়, তো 27 এর সাথে আরো 15 যোগ করে দাও, দেওয়ার পরে রেশিও জানতে চাইছে, অর্থাৎ মিল্ক ইস টু ওয়াটারের রেশিও জানতে চাইছে। তো যোগ করে এখান থেকে রেশিও বার করো, তো 7 আর 5 12, 2 হাতে 1, 2 একে 3 আর 1 হবে 4, 4 ইস টু 9, এখানে কাটাকুটি যাচ্ছে, 3 3 9, 3 14 42, তো অ্যান্সার হবে 14:3, যেটা আছে অপশন এ তে। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তো এখানে লাস্ট কোশ্চেনে বলেছে দেখো 25টি সংখ্যার গড়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি ক্লাসের এই কোশ্চেনের আগে, যদি তোমাদের অঙ্কগুলো বা আমাদের যে ম্যাথের সেশনগুলো করা হচ্ছে, ম্যাথের ক্লাসগুলো, এগুলো যদি ভালো লেগে থাকে, অঙ্কগুলো বুঝতে যদি সুবিধা হয়, অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, যেহেতু নতুন চ্যানেল সেই কারণে কিন্তু বারবার বলছি। আর তোমরা চ্যানেলের লিঙ্কটাকে বা ক্লাসের লিঙ্কগুলোকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এখানে দেখো, এখানে বলেছে 15 নম্বর কোশ্চেনে 25টা সংখ্যার গড়। আচ্ছা, এখানে এখনো আরেকটা কোশ্চেন আছে সম্ভবত, হ্যাঁ, তো যাই হোক এটা লাস্ট কোশ্চেন না। তো 15 নম্বর কোশ্চেন দেখো, 25টা সংখ্যার গড় বলে যে দিয়েছে কত 13, বলছে কিন্তু ভুলবশত 73কে 48 হিসাবে যদি গণনা করা হয় তাহলে নতুন গড় কত হবে। তো আমি 73কে 48 হিসাবে গণনা করে নিয়েছি, তার মানে কি, তার মানে 73 থেকে 48 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত পাচ্ছ, 13 থেকে 8 বাদ দিলে 5, হাতে 1, আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 2, তো 25 কিন্তু আমি কম নিয়েছি। আমি 73 যোগ করার কথা ছিল, 73 যোগ না করে আমি 48 যোগ করে ফেলেছি। তো এর ফলে কি হয়েছে, 25 যোগ করা মানে টোটাল যে সমষ্টি হওয়ার কথা ছিল সেই সমষ্টিতে কিন্তু আমি 75 কম যোগ করে ফেলেছি। তো টোটাল সংখ্যা কটা, টোটাল সংখ্যা হলো 25। তো কম যোগ করেছি কত 25, আর সংখ্যা কটা 25, এটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে পেয়ে যাচ্ছ 1, অর্থাৎ গড় সংখ্যা কিন্তু 1 করে বেড়ে যাবে। তো আগের গড় কত ছিল 13, তার সাথে 1 যোগ করে দাও, তো গড় এখন হয়ে যাবে কত 14। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। যদি এটা বুঝতে না পারো তো বেসিক পদ্ধতি এখানে বলে দিচ্ছি। বেসিক পদ্ধতি কি, বেসিক পদ্ধতিতে ক্ষেত্রে এখানে গুণ করতে হবে 25 ইন্টু 13, গুণ করলে 25টা সংখ্যার গড় কত পাচ্ছ, 25টা সংখ্যার গড় হবে 13, আর 25 গুণ করলে 25 এর সাথে 10 গুণ করলে হবে 250, 3 25 হবে কত 75, যোগ করলে হবে 5, 7 5 12, 2 হাতে 1, 2 আর 1 3, 325। এবার এই 325 যে সংখ্যাটা তুমি নিয়েছো, এই 325 সংখ্যাটাতে এখনো 25 কিন্তু যোগ করতে হবে। তো এখনো 25 এর সাথে যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে 350, 350কে এবার 25 দিয়ে ভাগ করো, তাহলে গড় পেয়ে যাবে। তো 350কে 25 দিয়ে ভাগ করলে এখান থেকে পাবে 12 25 300, তাহলে আর দুটো মানে 14, তো 14 পেয়ে যাচ্ছ গড়। তো এটা হয়ে গেল বেসিক পদ্ধতি, আর এটা ফার্স্টে বলে দিলাম জাস্ট বুঝে নিয়ে শর্টকাট পদ্ধতি। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। 10% ছাড়ে একজন 1 ডর্জন, 10% ছাড়ে 1 ডর্জন জোড়া মোজার লিখিত মূল্য বলা আছে 80 টাকা, অর্থাৎ 10% ছাড়ে 1 ডর্জন মূল্য লিখিত মূল্য মানে মার্ক প্রাইস কত বলা আছে, মার্ক প্রাইস 1 ডর্জন মোজার মার্ক প্রাইস বলা আছে কত 80 টাকা। 24 টাকায় কত জোড়া মোজা কেনা যাবে। আচ্ছা, তার আগে দেখে নাও 10% কিন্তু ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। তো 10% যদি ডিসকাউন্ট দেয় তাহলে 1 ডর্জন মোজার সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 80-র সাথে 90/100 মানে 90%। কেন 90% হচ্ছে, 100%-এর থেকে 10% ছাড় দিচ্ছে, তাহলে বিক্রি করছে কত পার্সেন্ট দামে, 90% দামে, তাই 90/100। কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে পেয়ে যাবে 8 নং 72 টাকায় বিক্রি করছে। তো 72 টাকায় কি করছে, 72 টাকায় 1 ডর্জন, 1 ডর্জন মানে 12টা মোজা। তো 12টা মোজা, আচ্ছা এখান থেকে উল্টো করে নাও যে 72 টাকায়
72 টাকায় বিক্রি করে কতটা মোজা? 72 টাকায় বিক্রি করে 12 জোড়া মোজা। 12 জোড়া কেন? 1 ডজন মানে 12টা, আর মোজা সবসময় পেয়ারে থাকে, তো 12 জোড়া মোজার দাম কত? 72 টাকা। 1 টাকার 1 টাকায় কত জোড়া মোজা পাওয়া যাবে? 12/72। আর 24 টাকায় কত জোড়া মোজা পাওয়া যাবে সেটাই এখানে বার করতে বলেছে। তো 24 টাকায় পাওয়া যাবে 12 ইন্টু 24 বাই কত? 72। তো 12 দিয়ে কাটলে 6 12 72, 6 দিয়ে কাটলে 4 6 24। তো কত জোড়া মোজা পাওয়া যাবে? 4 জোড়া মোজা পাওয়া যাবে, যেটা আছে অপশন নাম্বার সি তে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে তোমাদের 16টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেনের দাগ নাম্বার সহকারে তোমরা কমেন্ট করবে। আর ক্লাস ভালো লাগলে আবারও বলছি, ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। আর যেহেতু চ্যানেলটা নতুন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।